সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। আমাদের সাথে স্টুডিওতে আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডক্টর লিয়াকত আলী এবং উনি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য। আজকের আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য ও রাজনীতি। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য ও রাজনীতি, এই যে বিষয়টা, আসলে রাজনীতির স্বাস্থ্য না স্বাস্থ্যের রাজনীতি, স্বাস্থ্য রাজনীতি বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আপনাকে আবারও ধন্যবাদ যে আপনি এই সময়ে এই আলাপটি করছেন। তার কারণ মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে মানুষ তার রাজনৈতিক অধিকার বাস্তবায়নের একটি কর্মসূচিতে যাবে এবং এই সময়ে জনগণের খুব অনুধাবন করা উচিত, বোঝা উচিত যে স্বাস্থ্য একটি রাজনৈতিক বিষয় এবং রাজনীতিবিদরা যদি স্বাস্থ্যকে যেটা ভালো ওন না করে, রাজনীতিবিদরা যদি মনে না করে যে স্বাস্থ্য তাদের এজেন্ডার প্রধান একটি বিষয়, এবং উন্নত দেশে তাই হয়, হ্যাঁ, এবং সেটা যদি না করে তাহলে কিন্তু কখনোই স্বাস্থ্যের অধিকার মানুষ পাবে না। তো এটি আসলে অনেক আগে রিপাবলিক গ্রন্থে যখন প্লেটো রিপাবলিকের অনেক বিষয় আমার দ্বিমত, কিন্তু একটা বিষয় একমত যে একটি রাজনৈতিক দর্শন, মানে দার্শনিক শাসককে উনি রাজা চেয়েছিলেন, আমরা উল্টোভাবে ব্যাখ্যা করতে পারি একটা রাজনৈতিক দর্শন থাকতে হবে। অনেকগুলো কর্মসূচি আমি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি ইত্যাদি, সমাজ কল্যাণ বহু কিছু নিতে পারি, কিন্তু আমরা অনেক সময় দক্ষ লোকরা হয়তো মন্ত্রী বা উপদেষ্টা হতে পারে, কিন্তু যদি একটি রাজনৈতিক দর্শনের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো কিছুই অগ্রগতি হবে না। তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে এখন কোন দল কি বলছে এবং বলাটা বাস্তবসম্মত হয়ে বলছে কিনা, নাকি যা পপুলিজমের জন্য বলছে, এইসব বিষয়গুলো অনুধাবন করা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আবারও অ্যারিস্টটলের পলিটিক্সও যখন রাজনৈতিক যে বিষয়গুলো আলাপ করছেন তিনি, তখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক অধিকার ছাড়া আমরা যদি স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয়, আমি যদি ব্যক্তিগতভাবে খুব ভালো খাই করি, কিন্তু আমি যে বাইরে যাচ্ছি, ধোয়াতে যাচ্ছি, আমি যখন কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছি সরকার কতটুকু আমাকে দিচ্ছেন সেটাতে যাচ্ছি, আমি প্রাইভেট সেক্টরে গেলে আমি কিভাবে পেমেন্ট দিতে হবে আমার, সেটাও কিন্তু আমার রাজনৈতিক পটভূমি দিয়ে নির্ধারিত হচ্ছে। তাহলে আপনার যদি সরকার যদি বলে যে আমি স্বাস্থ্যে কতটুকু বাজেট দেব, আমি স্বাস্থ্যের কোন কোন খাতে কিভাবে বাজেট দেব, ব্যক্তি সম্পর্কে বা ব্যক্তি খাতের সঙ্গে আমার সম্পর্ক কি হবে, আমার যে রাজনৈতিক যে পটভূমি সেখানে আমি অন্যান্য খাতের সঙ্গে, কারণ কম্পিটিশন রয়েছে, আমি এখন ট্রান্সপোর্টে একটা ব্রিজে বেশি অর্থ দেবো নাকি আমি প্রাইমারি হেলথ কেয়ারে বেশি দেবো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে মানবিক মর্যাদা এবং সাম্যের যে ধারণা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে রয়েছে, আমি যদি সেই দিকে যাই তাহলে সাম্যের ধারণার সঙ্গে স্বাস্থ্যের, এখন যেমন ধরুন আপনি আমেরিকার উদাহরণ ধরুন, আমেরিকা উদাহরণে এখন যেমন স্বাস্থ্যকে অত্যন্ত কম বরাদ্দ দিয়ে যেগুলো ওবামা কেয়ারের যেসবগুলো বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু কমেছে। দেখুন রাজনীতির ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্তগুলো এখন ভ্যাকসিনেশন বন্ধ, কমিয়ে দেওয়া, অন্যান্য সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া, ও WHO টাকা উইথড্র করা, এগুলোর ক্ষেত্রে কি ঘটছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক পরিবর্তনগুলো এখন কিন্তু আবার এখন ডেমোক্রেটদের ফেভারে চলে যাচ্ছে। আপনি যদি মার্গারেট থ্যাচারের কথা মনে করেন, যে ইউকের যে বিখ্যাত ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে উনি যখন সরে আসলেন, তার পতনের সঙ্গে কিন্তু এই বিষয়গুলো জড়িত ছিল, রাজনীতির বিষয়গুলো। তা আমাদের বর্তমান পটভূমিতে খুবই গুরুত্বপূর্ণ যে দলগুলো যাবে তারা কি ধরনের রাজনৈতিক মানে চিন্তাভাবনা করছেন, এটি খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে রিপোর্টের মধ্যে আমরা একটা জায়গায় বলেছিলাম যে, আমি তো স্বাস্থ্য সংস্কার কমিশনে আপনার সাথে ছিলাম, যে স্বাস্থ্য একটি মৌলিক রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। আমরা মৌলিক শব্দটা ব্যবহার করার কারণটা কি ছিল, যে বাংলাদেশের সংবিধানের 15 এবং 18 অনুচ্ছেদ এটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের 1948 সালের যে ইউনিভার্সাল ডিক্লারেশন সেটার মধ্যেও কিন্তু স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে। পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে, বিশেষ করে উন্নত মধ্যম আয়ের দেশগুলো সবাই কিন্তু তাই করছে। সাউথ এশিয়ার মধ্যেও বেশিরভাগ দেশ কিন্তু করছে। কিন্তু বাংলাদেশ যদিও মৌলিক অধিকার হিসাবে বলছে, কিন্তু মৌলিক অধিকার হিসাবে কিন্তু এর বাস্তবায়ন কিন্তু বাংলাদেশে কিন্তু নাই, বা আইনি কোনো বাধ্যবাধকতা নাই। আপনি এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে, যে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি স্বাস্থ্য খাতের জন্য, এবং আমরা চেয়েছি যে এটার জন্য একটা আইন ড্রাফটিংও সাথেও আপনি আর আমি সম্পৃক্ত ছিলাম। এখন ভোটাধিকারের সাথে, জনগণের সাথে এই যে প্রাইমারি হেলথ কেয়ার এবং এর সাথে অর্থনীতির কোনো সম্পর্ক আছে নাকি?
হ্যাঁ, খুবই গভীর সম্পর্ক রয়েছে। আসলে আমাদের যে সংবিধান, তার মধ্যে একটা কনস্টিটিউশনাল ট্রিক্স ছিল। আপনার এই যে মৌলিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছিল স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি কয়েকটি খাতকে, সেখানে আবার লেখা ছিল যে এটা জুডিশিয়ালি নট এনফোর্সেবল। তার মানে আপনি না পেলে কিন্তু আপনি সরকারের কাছে দাবি করতে পারবেন না, আপনি নীতিগত হয়ে তারা এগ্রি করেছে। দেখুন, এই জায়গাতেই কিন্তু সরকারের পলিসির যে কোন দল কি পলিসি দিচ্ছে, যখন কোনো একটা ডেমোক্রেটিক লিবারাল ডেমোক্রেসিতে যে নীতি এথিক্সটা, প্রত্যেকটা রাষ্ট্রের দর্শনের সঙ্গে একটা এথিক্স থাকে। এথিক্সের দুটো ব্রড ক্লাসিফিকেশন আছে, একটা হলো অধিকারের এথিক্স, আরেকটা হলো দায়িত্ব কর্তব্যের এথিক্স, ডিউটি বেসড অ্যান্ড রাইট বেসড। এটা দুটো আলাদা জিনিস। কিন্তু লিবারেল ডেমোক্রেসি আপনি যদি ডিক্লেয়ার করেন যে আমার রাষ্ট্রটা লিবারেল ডেমোক্রেসি, তাহলে কিন্তু এটা অধিকার বেসড হয়, এটা হলো রাইট বেসড। আর যখন আপনি কোনো মতবাদ ভিত্তিক, সেটা ধর্মীয় মতবাদী হোক আর সমাজতান্ত্রিক মতবাদী হোক, তখন কিন্তু এটা আসলে রাষ্ট্রের কর্তব্য হিসেবে ভাবা হয়, কিন্তু এটা নীতিগত। তো আমাদের একটা খুবই ট্রিক্সটা ছিল, সমস্যা হলো যে এটা লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার্ড, অথচ অধিকারটা কিন্তু আমার রেখা আছে নীতিগতভাবে। এটা হচ্ছে সমস্যা। তো সেই জায়গা থেকে আপনাকে যদি আসতে হয়, অনেক রাষ্ট্রে, ধরুন উন্নত রাষ্ট্রে অনেক সময় কাস্টম, প্রথা ইত্যাদিকেই কিন্তু, যেমন ইউকেতে কনস্টিটিউশন ছোট, কিন্তু প্রথাটাই অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যাটা ছিল কি, যে নীতিগত অধিকারের সঙ্গে বাস্তবে অধিকারটাকে প্রতিফলিত হয়নি। এবং সেজন্যই আপনার মনে আছে যে আমরা অনেক আলোচনা করে অন্তত পক্ষে কিছু অংশ যেটা এসেনশিয়ালি স্বাস্থ্যটা দেবে, এবং যেটা ভিত্তি স্বাস্থ্যের, যেখান থেকে রেফারেল হয়ে আপওয়ার্ড যাবে, একটা রাষ্ট্রে হয়তো সমস্ত ক্ষমতা থাকবে না, বাকিগুলো নীতিগত হোক না হোক, কিন্তু আমাদের অন্তত প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করার জন্য আইনগত বাধ্যবাধকতা, যেন একটা লোক কোর্টে গিয়ে বলতে পারে, রাষ্ট্র তো, সরকার, তুমি তো আমার সঙ্গে এই দায়িত্ব নিয়েছিলে, তুমি আমাকে দাওনি কেন? হ্যাঁ, ভ্যাকসিনেশন দাওনি কেন, বা প্রাথমিক স্বাস্থ্যসেবা দাওনি কেন, প্রাথমিক এমার্জেন্সি কেয়ার দাওনি কেন, বাড়ি বাড়ি স্বাস্থ্যের প্রমোশন দাওনি কেন? তাহলে আমাদের দেখতে হবে যে যখন কোনো দলের ম্যানিফেস্টো বলুন, প্রচারণা বলুন, যেভাবে বলুন না কেন, সেখানে তারা সেই কমিটমেন্টটা করছেন কি না। স্বাস্থ্য সংস্কার কমিশনে, খাত সংস্কার কমিশনে এটি কিন্তু একটি খুব উল্লেখযোগ্য বিষয় ছিল। এবং সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যেভাবে কাজ করেছে, যে অন্তত পক্ষে আপনারা পরে, আপনি অসম্পৃক্ত থেকে যে ড্রাফটটা করেছি আমরা, সেই ড্রাফটটা আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারই অন্তত অধ্যাদেশ হয়ে যায়, কিন্তু যদি হোক না হোক, পরবর্তী সরকার যেন অন করেন এটা। জি স্যার, একটা বিষয়টা ছিল যে আপনার মনে আছে নিশ্চয় যে আমরা একটি মাত্র কমিশন রাজনৈতিক দলের সাথে কিন্তু মত বিনিময় করেছিল কমিশন থাকাকালীন অবস্থা। ঐক্যমত কমিশন কিন্তু কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে করেছে, আর আমরা কিন্তু কমিশনের জমা দেওয়ার আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা বসেছিলাম, এবং তাদের মতামত এবং যেমন বিএনপি যেমন তাদের লিখিত মতামত আমাদের কাছে দিয়েছে, এবং স্থায়ী কমিটিতে আলোচনার পরে ওটা আমাদের কাছে সাবমিট করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে, বিএনপি, জামাত ইসলামী, এরা কিন্তু সাংবাদিক সম্মেলন করে আমাদের কমিশনের অফিসের সামনেই তারা কিন্তু কথা বলেছিল যে অন্তর্বর্তী সরকার যদি এটা বাস্তবায়ন করতে নাও পারে, আমরা কিন্তু ক্ষমতায় সেটা বাস্তবায়ন করব। এখন স্যার, রাজনৈতিক দলগুলো যে ম্যানিফেস্টোর মধ্যে আপনি কি কারো ম্যানিফেস্টো ইতিমধ্যে পড়েছেন কিনা, বা স্বাস্থ্য বিষয়ক ম্যানিফেস্টো দেখেছেন কিনা? দেখলে ওর মধ্যে এই বিষয়গুলোর কোনো রিফ্লেকশন পাচ্ছেন কিনা? না, ধন্যবাদ আপনাকে। এটি আমি মনে করি খুবই একটি যৌক্তিক কাজ হয়েছিল, কারণ আমরা যেহেতু বলছি স্বাস্থ্য রাজনৈতিক অধিকার, তাহলে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট না করে আমরা শুধু পেশাজীবীরা একটি আকাশচুম্বী একটা পরিকল্পনা গ্রহণ করে ফেললাম, একটা কমিশন রিপোর্ট দিয়ে ফেললাম, পরবর্তীতে সেটা আলোর মুখ দেখলো না, সেটাতে কোনো বাস্তবসম্মত কাজ ছিল না। সুতরাং খুব সুচিন্তিতভাবে আমরা সবাই মিলিতভাবে এই পুরো কমিশনের সকল সদস্যকেই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমরা সবাই এই ব্যাপারে একমত ছিলাম যে সমস্ত প্রধানতম রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, এবং শুধু তাদের ডাক্তার ফ্রন্টকে না, আমরা কিন্তু দুইভাবে বসেছি। একটা ডাক্তার গ্রুপকে, পেশাজীবী গ্রুপ তাদের, এবং তাদের মূল দল, তাদের সাথে বসা হয়েছে, এবং তাদের কাছ থেকে প্রায় কমিটমেন্টই আদায় করা হয়েছে, এবং সেটা পাবলিক করা হয়েছে সেই সময়। এখন যখন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন রকম প্রচারণা, ম্যানিফেস্টো, আমি যখন দেখছি যে আমি বিএনপির খুব প্রকাশ্য ডিক্লারেশন, ম্যানিফেস্টো এবং হেলথ কার্ড ইত্যাদি দেখছি,
এবং সেইখানে কিন্তু খুব প্রকাশ্যভাবে যে অনেকগুলো প্রতিফলন দেখছি। প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতি তাদের যে অঙ্গীকার, দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার এবং সেটা সুশাসন এবং দুর্নীতির জন্য স্বাস্থ্য খাতে আমি খুব কংক্রিট দেখছি যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য তারা রাষ্ট্র দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে এবং তাদের অর্থায়ন ব্যবস্থা করবে, সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং তারা স্পষ্ট ভাষায় শহর এবং গ্রাম দুটো উল্লেখ করা আছে। এবং এর সাথে আরো উল্লেখ করা যেটা রয়েছে মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলা আছে, যাতে করে ক্যাটাস্ট্রফিক ডিজিজগুলো, ক্যান্সার সহ সেই কথাগুলো বলা আছে। এবং সেই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ যে 5% জিডিপির 5%, যেটা আমাদের একটা দাবি, মানে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সেই দাবিটা পরিষ্কারভাবে তারা আমাদের দাবির প্রেক্ষিতে উল্লেখ করেছে এবং ধাপে ধাপে সেটাতে যাওয়ার কথা, প্রতিশ্রুতিটা খুব স্পষ্ট। আমরা সেক্ষেত্রে জামাতে ইসলামের আমির মহোদয় 6 থেকে 8% ধরেছেন। আমি মনে করি যে এইটা বাস্তবসম্মত এখনও নয়, কারণ এক ধাপে 6 থেকে 8% তো যাওয়া যাবেই না, কিন্তু 6 থেকে 8% যে জিডিপি যদি স্বাস্থ্যে হতে হয়, তাহলে একটা যুগান্তকারী পরিকল্পনা করতে হবে, যেটা এই মুহূর্তে বাস্তবায়ন সক্ষমতা আমাদের চিন্তা করতে হবে। তবে নীতিগতভাবে তিনি বলেছেন, কিন্তু বিএনপির মতো খুব কংক্রিট প্ল্যান আমি এখনও দেখি নাই। হেলথ কার্ডের যে প্ল্যানটা বিএনপি দেখেছি, ওটা ওরকমভাবে দেখি নাই। হয়তো তারা করে থাকতে পারেন, কিন্তু প্রকাশ্যে আমি ওইভাবে দেখিনি। কিন্তু মানে চাওয়াটা, যেটা WHO-র অনেক বিশ্লেষণের পরে কিন্তু 5%-এ যাওয়া হয়েছে, যে আমরা এখন 2%-ও, মানে সরকার তো 1%-এর নিচে আছে, দুটো মিলিয়েও কিন্তু 2%-এ, যে 2-2.5%-এর উপরে নাই আমাদের। তো সেটা আমার মনে হয় যে বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে। জি স্যার। হ্যালো ডাক্তারে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য ও রাজনীতি। আলোচনা করতে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, ও উনি স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য। স্যার, বিরতির আগে যে আলোচনাটা আমরা করছিলাম, যে আপনি বলছিলেন যে বিএনপি অনেকগুলো ম্যানিফেস্টোর মধ্যে স্বাস্থ্য বিষয়ক কিছু কিছু জিনিস আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনে যেগুলো ছিল, সেগুলো একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। জামাত ইসলামেরও সম্ভবত কিছু একটা আছে, কিছু রিফ্লেকশন কোথাও আমি ফেসবুকে বা কোথাও দেখেছি, কিছু কিছু জিনিস হয়তো এসছে, বা ওরা কাছাকাছি সংস্কার কমিশনের সাথে কিছু মিল আছে হয়তো। কিন্তু যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যে বিএনপি যেমন একটা কথা খুবই স্পষ্ট ভাষায় বলেছে, স্বাস্থ্য খাতে দুর্নীতি একদম প্রথমটা, যে দুর্নীতি তারা বন্ধ করতে চায়। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করার যে কথাটা অঙ্গীকার ব্যক্ত করেছে, এটা গুরুত্ব কতখানি স্যার? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন সেটা সত্যি, যে মানে বিএনপির ক্ষেত্রে আমি খুব স্পষ্টভাবে ডকুমেন্টেড প্রকাশনাগুলো পাচ্ছি। জামাত ইসলামী যখন বলছেন দুর্নীতিমুক্ত দেশ গড়বেন, অন্যান্য অনেক সংগঠনই তো রাজনৈতিক সংগঠন গড়ছেন, কাজে ওটা একটা জেনারেলাইজড ওয়েতে তো হতেই পারে যে হ্যাঁ, তারাও একইভাবে হয়তো পদক্ষেপ নেবেন। কিন্তু আমি যেটা বলছি, আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বা সার্বজনীন করা কিংবা অন্যান্য যে বিষয়গুলো আইনগত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা, ওই ধরনের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো অন্তত পক্ষে আমার কাছে এখনো দৃশ্যমান হয়নি। প্রস্তাবনাগুলো আছে ওনাদের, আমি যেটা বলছিলাম ফেসবুকে কোনো জায়গাতে আসছে, তো সেটা হয়তো আছে, হয়তো আমরা এখন ফেসবুকের মধ্যে তো আর সব কথা আমরা জানতে চাই প্রকাশ্য মাস মিডিয়া, যেটা মিডিয়াতে আমরা না পাই, ওই আলোচনাটা আমাদের যাওয়া দরকার নেই, দৃশ্যমান যেহেতু পাইনি সেই জন্য। না, বিষয়টা আমার প্রশ্নটা ওইটা না। আমার প্রশ্নটা হলো যে আপনি যে দুর্নীতির কথা বললেন, আসল কথা হলো যে এখন পর্যন্ত যে বাজেট সরকারে যায়, তার বেশিরভাগ একটা বড় অংশ অব্যবহৃত থাকে, একটা বড় অংশ দুর্নীতিতে, যেটা দুর্নীতির মাধ্যমে অপচয়িত হয়। তো আমাদের এখন প্রধান একটা বিষয় তেমন থাকবে যে সুশাসন প্রতিষ্ঠা করা, এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আরেকটি যে প্রস্তাবনা আপনার মনে আছে, যে একটি পার্মানেন্ট কমিশন, সেই সাথে স্বাস্থ্য যে মন্ত্রণালয় এবং তার যে একটা প্রশাসনিক পুনর্বিন্যাস, সেই পুনর্বিন্যাসের কিছু উদ্যোগও আমরা দেখেছিলাম, যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটা অধিদপ্তর, তার সঙ্গে যে অধিদপ্তর ছিল শিক্ষার জন্য আলাদা, ইভেন আমরা একজন সচিবের পদের কথাও বলেছি, যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্যের জন্য। তো এই যে আপনার পুনর্বিন্যাসের মাধ্যমে আপনার যে স্বাস্থ্যের যে সুশাসন প্রতিষ্ঠা করা, এবং তার সঙ্গে যথাযোগ্য লোকের মাধ্যমে, কারণ দুর্নীতিটা কিছু কিছু হয় ইচ্ছাকৃত, আর কিছু কিছু হয় না জানার কারণে
অন্যরা তাদেরকে ম্যানিপুলেট করতে পারে। আপনি যত উন্নত মানের চিকিৎসকই হন বা যত দক্ষ চিকিৎসকই হন, প্রশাসনে আমার স্যার একটা প্রশ্নটা অভিজ্ঞতা হলো, লাগে। আমি আপনাকে যেটা প্রশ্নটা জানতে চাচ্ছিলাম যে প্রশ্নটাতে আমরা আসতে যাচ্ছিলাম যে বিএনপি যে এই যে তাদের স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালার প্রথমটাতে দিয়েছে দুর্নীতিমুক্ত করতে হবে, আমি মনে করি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ। আমরা স্যার লক্ষ্য করেছি যে স্বাস্থ্য খাতে আমরা লক্ষ্য করেছি যে 1/3 অর্থই অপচয় হচ্ছে, দুর্নীতির কারণে অপচয় হয়ে যায়, 1/3 খরচ করতে পারে না। স্বাস্থ্য খাতে যে বিএনপি যে বলল দুর্নীতি মুক্ত করবে, এটার মানে ইম্প্যাক্টটা কি হতে পারে? আমি ইম্প্যাক্টের কথা কেন বলছি স্যার, যে তাহলে তো এই অংশটা কিন্তু আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাতে বিনিয়োগ করতে পারি। আরেকটা হলো যে আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস দেখি যে স্বাস্থ্য কেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, আপনি যদি থাইল্যান্ডের ইতিহাসটা দেখেন, থাকসিনের 30 বাদ যে নীতিটা ছিল, তার কারণে কিন্তু থাইল্যান্ড কিন্তু দীর্ঘদিন থেকে থাকসিন ফ্যামিলি কিন্তু ঘুরে ফিরে থাইল্যান্ডের রাজনৈতিক ক্ষমতায় এসছে। একবার একজন কিন্তু এসে গেছে, ফ্যামিলি আসতেছে কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র স্বাস্থ্য খাতের জন্য। তার মানে স্বাস্থ্যের সাথে ভোটেরও একটা সম্পর্ক আছে, মানুষের অধিকারের একটা প্রশ্ন আছে। স্বাস্থ্য খাতে যদি আপনি স্যার এই জায়গাটাতে একটু এমফেসিস দেন যে স্বাস্থ্য খাতের সাথে ভোটের কি সম্পর্ক, যে স্বাস্থ্যের অধিকারের সাথে মানুষ ভোটের সম্পর্কটা কোথায় আছে? স্বাস্থ্যের অধিকার নিশ্চিত হলে কি তাতে কি ভোট ওই রাজনৈতিক দল ভোট বেশি পাবে, এরকম কি হতে পারে? আমি হয়তো দূরবর্তী উদাহরণ আগেই দিয়েছি যে মার্গারেট থ্যাচারের পতনের একটা প্রধানতম নিয়ামক ছিল ন্যাশনাল হেলথ সার্ভিস, উনি হাত দিয়েছিলেন, যেটা জনগণ ফ্রি সার্ভিস পেতে অভ্যস্ত ছিল সরকারি হাসপাতাল থেকে। যেই মডেলে বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের পাক ভারতের আসলে পরিকল্পনার ভারত উপমহাদেশে কিন্তু ওই পরিকল্পনাটা এসেছিল, সেটাই বিকশিত হওয়ার কথা ছিল আমাদের। বিএনপি তো কিন্তু এবার তাদের যে প্রস্তাবনা আমাদের কাছে দিয়েছে, তারাও কিন্তু এনএইচএস মডেলই কিন্তু বাংলাদেশে করতে চেয়েছে। সত্যি, কারণ ওটা হলো যে মার্গারেট থ্যাচারের পতনের কারণ ছিল উনি আবার প্রাইভেটাইজেশনে অতিরিক্ত জোর দিয়েছিলেন, যেটা সরকারি বাজেটকে বা সরকারি খাতকে কমিয়ে। এই যে ট্রাম্পের এই কথা আমি বলেছি, আপনি তো থাইল্যান্ডের কথা বললেন, যে চমৎকার একটি উদাহরণ। আমাদের পার্শ্ববর্তী দেশে আরেকটা শ্রীলঙ্কার উদাহরণ নিন না। শ্রীলঙ্কাতে কিন্তু এই যে বিন্যাসটা, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দিয়ে যে স্বাস্থ্যের যে উন্নতিটা করেছিলেন, এবং সেখানেও বাইরে এবং ভিতরের এক্সপার্টরা যে একটা তৈরি করে দিয়েছিলেন, আজকে যে সরকারি আসুক না কেন শ্রীলঙ্কার, তারা কিন্তু ওখানে হাত দিতে সাহস পায় না, ওখানে কিন্তু ঠিক রেখে বাকি কথা বলে। তাহলে ভোটের ক্ষেত্রে আমাদের যদি এই ধরনের সাহস করে কেউ যে ন্যাশনাল হেলথ সার্ভিস বলতে যে, আমার প্রশ্নটা হলো জনগণের এতে লাভটা কি? জনগণের লাভ হচ্ছে তাদের সরকারের উপর আস্থা বেড়ে যায়। আপনি যদি অন্য খাতে, আসলে আবার আমরা রাজনৈতিক দর্শনে ফিরে আসি, স্বাস্থ্যকে একটা সরকার পণ্য হিসেবে দেখে না অধিকার হিসেবে দেখে। আপনি যখন বাজারের পণ্য হিসেবে দেখে, তখন এটা এই যে পুঁজিবাদী সমাজ এবং এই যে আমাদের যে ধরনের বাজার অর্থনীতির সমাজ, সেখানে কিন্তু এক ধরনের চিন্তা তৈরি হয়। কিন্তু যদি তাকে অধিকার হিসেবে দেখে, তাহলে কিন্তু আরেক ধরনের সমাজ তৈরি হয়। তাহলে যদি আমাদের কোনো সরকারি যারা দল রাজনীতির ক্ষমতায় যাবেন, তারা যদি এটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেন, তাহলে জনগণের সেই আস্থাটা বেড়ে যাবে এবং তারা দেখতে চাইবে যে ওই ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো কাজ করছে। মানে স্বাস্থ্য খাত যদি স্যার প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায়, তাহলে একটা রাষ্ট্র কিভাবে বেনিফিট, মানে আমার কথা হলো যে স্যার সাধারণ মানুষের কি কোনো উপকার হবে এতে? হ্যাঁ, কারণ আপনার এবং রাষ্ট্র কিভাবে উপকৃত হবে? এই কথাটা কিন্তু 74 সালে WHO মহাপরিচালক হাফদান মাহলার বলেছিলেন, খুব চমৎকারভাবে বলেছিলেন। দেখেন, স্বাস্থ্য এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে আপনি একসঙ্গে একজোট করতে পারবেন, ঐক্যমত তৈরি করতে পারবেন। এইখানে দেখুন, আজকে যে মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, তার একটা প্রধানতম কারণ হচ্ছে স্বাস্থ্যে খরচ। তার ব্যক্তিগত খাতে আপনি জানেন, বিশ্বের সবচেয়ে অধিক যারা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, নিজের পকেট থেকে টাকা খরচ করে, সেই দেশগুলির আমরা শীর্ষে রয়েছি। একটি আধুনিক রাষ্ট্রের জন্য একটি সুস্বাস্থ্যের নাগরিক তো দরকার, স্বাস্থ্যবান নাগরিক তো দরকার। স্বাস্থ্যবান নাগরিক ছাড়া একটা আধুনিক রাষ্ট্র কিভাবে হবে স্যার? এবং এখানে তো অর্থনীতিও, যদি একটা আধুনিক অর্থনীতি, চলমান অর্থনীতি, বিকশিত অর্থনীতি লাগে, তাদের তো স্বাস্থ্যবান লোক ছাড়া তো হবে না। একদিকে সুস্বাস্থ্যবান নাগরিক লাগবে আমাদের এগিয়ে নেওয়ার জন্য, আরেকদিকে স্বাস্থ্য খাতে তার যদি পকেটের খরচ, ফ্যামিলির খরচ বেড়ে যায়, তাহলে সে একটা ধাক্কা, একটা ক্যান্সারের কথা চিন্তা করুন, আপনি ক্যান্সার বিশেষজ্ঞ, দেখুন একটা ধাক্কাতে কিন্তু একটা পরিবার দরিদ্র হয়ে যাচ্ছে। তাহলে
আসলে এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা স্যার আমরা স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে কিন্তু বলেছিলাম যে ওষুধের উপরে ভ্যাট ট্যাক্স কমাই দেওয়ার জন্য, এসেনশিয়াল মেডিসিনের মধ্যে ক্যান্সার মেডিসিন বাড়ানোর জন্য, যন্ত্রপাতির উপরে যে আমরা একটা কথা বলেছিলাম মানে সরকার এবং বেসরকারি খাতে যৌথ উদ্যোগে যদি কেউ এরকম অপরচুনিটি নেয় ক্যান্সার বা অন্যান্য সাবজেক্টের জন্য, যেটা কিন্তু আমি বিএনপির চেয়ারম্যান এর মহোদয়ের কাছ থেকেও যে বক্তব্য শুনেছিলাম যে এরকম যদি ক্যান্সারের রুগী এরকম থাকে, যদি সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে কোটা পাচ্ছে না দিতে, তাদেরকে বেসরকারি খাতেও চুক্তি করে নিবে, একইভাবে দিতে পারবে এবং ট্যাক্সের মওকুফের কথা বলে, এগুলো কিন্তু আমাদের সাথে কিন্তু মিল আছে স্যার, আমাদের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তো এভাবে এবং এটা বিএনপির এই যে ধারাগুলো তার মধ্যে কিন্তু এসছে। হ্যাঁ, এই ধারাগুলো আসলে যখন তৈরি করা হয়েছে, যারা করেছেন তারা সুচিন্তিতভাবেই কিন্তু হেলথ সেক্টর কমিশনের রিপোর্টের সঙ্গে সঙ্গতি আমরা লক্ষ্য করছি এখন। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে ভাবতে হবে যে আমি আবারও যেটা খুব গুরুত্ব দেব, স্যার আমরা পরে একটা বিরতিতে যাব। হ্যাঁ, আমরা খুবই গুরুত্ব দিতে চাই যে আপনার এই অর্থনীতি এবং রাজনীতি কিন্তু একটা রাজনৈতিক অর্থনীতির বিষয়। আপনার যদি একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণা থাকে, মানে আধুনিক রাষ্ট্র কিন্তু খুব পুঁজিবাদী রাষ্ট্র হয়ে যেতে পারে। আমরা যদি বর্তমান ইউএসএকে দেখি, সেখানে স্বাস্থ্যের অবস্থা কি আপনি সবই জানেন, অথচ আপনি যদি একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি দেখেন। বিরতি নিয়ে আবার আসি স্যার। হ্যালো ডাক্তারে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য ও রাজনীতি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। উনি স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ছিলেন। স্যার, আপনি যেটা লাস্টলি বলছিলেন, আমার একটা প্রশ্ন যে আমাদের হাতে সময় খুবই কম, ঈদের সামনে রাজনৈতিক একটি সিদ্ধান্ত আসবে বাংলাদেশের জনগণের কাছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের জনগণ স্বাস্থ্যের ব্যাপারে তাদেরকে অবশ্যই আগ্রহী হলে, যদি হতে চান তারা, তাহলে তাদের কি রাজনৈতিক ম্যানিফেস্টোগুলো কি পড়ে বা কোন দল তাদের স্বাস্থ্যের ব্যাপারে কি বলছে সেগুলো কি দেখা দরকার আছে ভোট দেওয়ার আগে? অবশ্যই। এটিতে আমি প্রধানতম একটা বিষয় বলছি যে আমার অধিকার আমি ফিরে পাবো কি না, কতটুকু পাবো, সেটা তো রাজনৈতিক দলের ম্যানিফেস্টো এবং পাবলিক ডিক্লারেশন, যেগুলো কমিটমেন্ট, যেগুলো অনেক সময় ম্যানিফেস্টোতে লেখা না থাকলেও প্রকাশ্যে ডিক্লারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আসলে আধুনিক রাষ্ট্রে কিন্তু বেশিরভাগ অনেক রাষ্ট্র কিন্তু যে ধরুন প্রাইভেট সেক্টরের গুরুত্ব অবশ্যই রয়েছে, কিন্তু প্রাইভেট সেক্টরের জায়গাতে যদি আমি সব কিছু প্রাইভেটে দিই, পাবলিক সেক্টরকে আমি মানে ছোট থেকে ছোট করতে থাকি, তাহলে তো হবে না। তাহলে কল্যাণকর রাষ্ট্র কাকে বলে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এখন একটা দল যদি বলে যে আমি সব কিছু ইন্স্যুরেন্সে দেব, কিংবা আমি শুধু ওই সেক্টরকে গুরুত্বপূর্ণ করে মানুষের মানে স্বাস্থ্যের দায়িত্ব তার পার্সোনাল দায়িত্ব হিসেবে দিয়ে দেবো, তাহলে একরকম। আর একটা দল যদি বলে যে না, আমি একটা কল্যাণমুখী লিবারাল ডেমোক্রেসি, আমার উদারনৈতিক গণতন্ত্রই করব, কিন্তু আমি কল্যাণমুখী করব, ধরুন স্ক্যান্ডিনেভিয়ান মডেল করব, তাহলে মডেলগুলোতে হয় কি, মানুষ তখন ডিসাইড করতে পারবে, স্থির করতে পারবে যে আমি কোন দলকে আমি সমর্থন দেব। কারণ আমার কিন্তু ভবিষ্যৎ, মানে স্যার এটা আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমরা জানি যে আমাদের একটা বিপুল সংখ্যক মানুষ আছেন। আপনি কি জানেন কিনা জানি না স্যার, আমাদের এখন যে ইয়াংদের মধ্যে ক্যান্সারের হার অনেক বাড়ছে, অ্যাডোলেসেন্টদের মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে, স্বাস্থ্য সমস্যা, নানান কিছু। তো তাহলে এই ক্ষেত্রে কি বলবেন স্যার আপনি, তাদেরও কি এগুলো দেখা দরকার কিনা? আমি তো বলবো তারা আরও বেশি সচেতন হবে, কারণ তাদের জন্য ভবিষ্যৎ। কারণ তারা যে আরও যখন বয়স্ক হবে, তাদের জন্য এখন তো কিছু ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার সবই হচ্ছে, কিন্তু পরবর্তীতে তারাই তো সবচেয়ে ভুগবে। আপনার জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার আপনি? হ্যাঁ, জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ করে আমাদের যারা তরুণ জনগণ, প্রথম ভোটার, আপনাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে আপনি কি ভিত্তি রচনা করে দিয়ে যাবেন। আমি যেটা বললাম যে 28 সালে একটা সংস্কার হয়েছিল শ্রীলঙ্কায়, আজকে সুফল শ্রীলঙ্কার মানুষ সেটার ভোগ করছে। 1928 সালে থেকে শুরু হয়েছিল, তারপরে ধীরে 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 এটা সংস্কারগুলো স্থায়ী রূপ লাভ করেছে। কোনো সরকার কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য ব্যবস্থায় হাত দিতে সাহস করে না। এই যে থাইল্যান্ডের উদাহরণ, আমরা পার্শ্ববর্তী কথাই বললাম, হ্যাঁ, যে তাদের কিন্তু এই হেলথের বিষয়টা পার্মানেন্টলি চলে আসে। সুতরাং আমার সবার প্রতি অনুরোধ রইল যে কোন দল বা কোন গোষ্ঠী কি বা কোন যেটা বলে গ্রুপ কোন ধরনের প্রস্তাবনা স্বাস্থ্যের ক্ষেত্রে দিচ্ছেন এবং আপনার জন্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করছেন কিনা, এবং ভবিষ্যতে স্যার আমাদের সময় নেই, তো শেষ করে দেন স্যার। আমরা ওইভাবে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো চিন্তানিত। তার মানে আমাদের সকল যারা স্বাস্থ্য খাতে যারা আগামীবার ভোট দিবেন, তাদের কিন্তু স্বাস্থ্যের ম্যানিফেস্টোটা দেখেই ভোট দিলে তাদের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
হ্যালো ডাক্তার এই ছিল আজকের মতো। টিভিসি নিউজের সঙ্গেই থাকুন।